চরমোনাই এবং বিএনপির যৌথ একটা নাটকীয়তা শেষের দিকে এসে ফাঁস হয়েছে, যেটা থেকে কিছুটা হলেও ধারণা করা যায় যে জামাতের বিরুদ্ধে চরমোনাই বিএনপি ঐক্য অনেক আগেই হয়েছিল। মাঝখানে যেটা দেখেছেন ওটা অনেকটা নাটকীয়তা। জামাত চরমোনাই জোট ভেঙেছে নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের একদম শেষের দিকে এসে, সপ্তাহখানেক আগে এসে জোট ভেঙে গেছে। কিন্তু জামাতের বিরোধিতা তারা যৌথভাবে করবে এটা মূলতই খালেদা জিয়া মারা যাওয়ার আগেই। কারণ তারেক জিয়া এবং ফয়জুল করিমের মধ্যে যে তারেক জিয়া না, মির্জা ফখরুল এবং ফয়জুল করিমের মধ্যে যে ঘষাঘষি ডলাডলি আমরা দেখেছিলাম, আতর নিয়ে ডলাডলি, তখনই সন্দেহ হয়েছিল যে না, এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, নাহলে ওরকম হওয়ার কথা না। তো দর্শক, যৌথ নাটকীয়তা, যৌথ নাটকীয়তার ফল হচ্ছে যৌথভাবে ধরা খাওয়া। চরমোনাই 12 ফেব্রুয়ারি নির্বাচনে কোনো আসন পাবে না, কোন আসনে তাদের পক্ষে জেতা সম্ভব নয়। তো দর্শক, এখন বিএনপির এখন একমাত্র দলিল চরমোনাই। দেখেন, এই চরমোনাই চরের পীর, মোনাফেক, আওয়ামী লীগ অনেক কিছুই কিন্তু বলেছে বিএনপি। শহীদুদ্দিন চৌধুরী এ নিয়ে গালিও দিয়েছে, আমরা প্রতিবাদ করেছি। সেই বিএনপি, সেই মির্জা ফখরুল এখন ঠাকুরগাঁয়ে বলছেন চরমোনাই পীর জামাতকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী বলছেন। রেফারেন্স একটা পেয়েছে, তার মানে চরমোনাই জামাতকে গালি দিবে আর বিএনপি সেটাকে রেফারেন্স হিসেবে মার্কেটিং করবে। এই হচ্ছে তাদের যৌথ প্রযোজনা। মির্জা ফখরুলের বক্তব্য, চরমোনাইয়ের পীর জামাতকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী বলছেন। এক চোর আর এক চোরের রেফারেন্স দেয়, এটা কি চলে? না, এটা একাডেমি, এর কোনো ভ্যালু নেই। তো এই যে চরমোনাই পীরের রেফারেন্স দিচ্ছে মির্জা ফখরুল, এর কোনো তাসির নেই। তাহলে আপনারা রেফারেন্সেবল জোট করেন নাই কেন? আপনাদের সাথে তো এই যে দেখেন, বিএনপির সাথে যে জমিয়ত আছে, এই জমিয়তের সাথে চরমোনাই কিন্তু প্রচন্ড বিরোধ, মারাত্মক বিরোধ, ভয়ানক বিরোধ। জমিয়তের আলেম ওলামা চরমোনাই পীর সাহেবকে ভণ্ড মনে করেন, আর চরমোনাইয়ের লোকজন জমিয়তকে ভণ্ড মনে করেন। যদিও চরমোনাইয়ের ভণ্ডামি একদিকে আর জমিয়তের ভণ্ডামি আর একদিকে, দুইটা দুই মেরুর ভণ্ড। হোয়াট এভার, এমনিতে ওভারঅল আমি এখনো জমিয়তের চাইতে চরমোনাই ভালো। এখন আপনাদের সাথে ইসলামী দল আছে, নারী বিদ্বেষী ইসলামী দল জমিয়ত আছে, কিন্তু চরমোনাই নাই কেন? এত রেফারেন্সেবল চরমোনাইকে সাথে রাখতে পারেন নাই কেন? তা সাথে রাখলে তো জামাতের বিরুদ্ধে গালি দিলে আবার জমে না, কারণ বিএনপির সাথে থাকলে তো দিবেই। যেমন জমিয়ত জামাতের বিরুদ্ধে কত ফতোয়া দিয়েছে, এতে কারো কিছু আসে যায়? জমিয়তে উলামা ইসলাম জামাতকে ভোট দেওয়া হারাম, অমুক তমুক এবং হেফাজতের আমিরের মাধ্যমে কত কিছু বলিয়েছে, কিন্তু এতে চারানা দাম আছে না? নাই। ঠিক তো ধ্রুব, বিএনপির সাথে থেকে চরমোনাই যদি জামাতকে গালি দিত, যদিও মূল বিষয় হচ্ছে, এটাও লাভ থাকতো না, মূল বিষয় হচ্ছে যে জামাত বিরোধিতার লেজিটিমেসি হারিয়েছে চরমোনাই। কারণ জামাতের সাথে যতদিন তারা জোটে ছিল, ঐক্যবদ্ধ ছিল, একসাথে চলেছে, সমাবেশ করেছে, তাতে জামাত বিরোধিতার কোনো নৈতিক গ্রাউন্ড তাদের আর নাই। কারণ একসাথে তারা পুরো জাতিকে ঐক্য শিখিয়েছে, অসম্ভবকে সম্ভব করে জামাত চরমোনাই ভাই ভাই এটা কায়েম করেছে বাংলাদেশে। শেষে জোট টিকে নাই, চরমোনাইয়ের পছন্দ মতো আসন পায়নি এই জন্য, কিন্তু জামাত বিরোধিতা করার লেজিটিমেসি কিন্তু নাই। আপনি জামাতের পলিসিগত ভুল নিয়ে চরমোনাই পর্যালোচনা করতে পারে, সমালোচনা করতে পারে, এই অধিকার তাদের আছে, কিন্তু জামাত ইসলামী দল না, জামাতের আকীদার সমস্যা, এই কথা বলার লেজিটিমেসি তারা হারিয়েছে জামাতের সাথে কয়েক মাস পথ চলে। এই কারণে এটা কিন্তু ঠিকভাবে বলতেও পারছে না। তো দর্শক, এখন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে চরমোনাই বিএনপি একটা টেসিট আন্ডারস্ট্যান্ডিং আছে, মৌলিক জায়গায় এটা, যে আমরা একসাথে জামাত বিরোধিতা করব, তোমরা জামাতের বিরুদ্ধে ফতোয়া দিব, ওইটা আমরা মার্কেটিং করব। সেটাই ঘটেছে। চরমোনাই পীর সাহেব বলেছেন জামাত সবচেয়ে বড় মিথ্যাবাদী, ওইটা আবার মির্জা ফখরুলের মতো সিনিয়র নেতা, যদিও সিনিয়রিটি এবার শেষ হয়ে যাবে, 12 ফেব্রুয়ারি মির্জা ফখরুলের রাজনীতির কবর রচিত হবে। তারপরে যে কোনো সময় শুনবেন যে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন, কেন এমপি হতে পারবেন না? এমপি হলে তো মন্ত্রিত্ব চালানোর চেষ্টা করবেন, লাঠিচাটি ভর দিয়ে কিছুদিন, দ্যাটস ডিফারেন্ট।
মানে যদি ক্ষমতা যেতে পারে। কিন্তু সম্ভবত মির্জা ফখরুলের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে। এবং আমার একটা প্রেডিকশন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এই বৃদ্ধদের রাজনীতির পরিসমাপ্তি ঘটবে। বিএনপিও টিকে থাকতে হলে তারুণ্য ভিত্তিক বিএনপি লাগবে। তো দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশের প্রখ্যাত আলেমরাও জামাত ইসলামীর অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছে। তিনি উল্লেখ করেন, বাবুনগরী সাহেব জামাত ইসলামীকে ভোট দেয়া নাজায়েজ বলেছেন এবং চরমনাই পীর জামাত ইসলামীকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন। দেখেন, এই যে কথা, বাংলাদেশে আইনের শাসন থাকলে মির্জা ফখরুল, এই বাবুনগর, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, কারণ নির্বাচনে কাউকে ভোট দেওয়া যাবে না, এই যে ফতোয়া, এটা দেয়া আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু এই ফতোয়াবাজি বিএনপি তো করছে। বিএনপি তাদের হুজুরদের মাধ্যমে ফতোয়া দেয়াচ্ছে এবং সেটা বিএনপির মহাসচিব মার্কেটিং করছে, তিনি সেটা প্রচার করছেন। আপনি চিন্তা করছেন কত মারাত্মকভাবে, জঘন্যভাবে বিএনপি আচরণবিধি লঙ্ঘন করেছে। এখন জুনায়েদ বাবুনগরী ফতোয়া দিয়েছে, জুনায়েদ বাবুনগরী নাকি মহিবুল্লাহ বাবুসিটি, আবার এই চরমনাই পীর সাহেব ফতোয়া দিয়েছে। এখন চরমনাই পীরের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায়, কারণ তারা এই ধর্মীয় উপাদান ব্যবহার করে ফতোয়া দিয়েছে, যেটা আচরণবিধির লঙ্ঘন। এটা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এটা বলা যায় না। এখন বাবুসিটি হুজুরের ক্ষেত্রে বলা যায় যে তিনি তো আর রাজনীতি করেন না, তিনি দিয়েছেন তার জায়গা থেকে, ঠিক আছে, মানলাম, কিন্তু এটা তো বিএনপি মহাসচিব মার্কেটিং করছে, তিনি রেফারেন্স দিচ্ছে। এখন আসলে যদি এটা ইউরোপ আমেরিকা হতো, মির্জা ফখরুলকে এখন ধরা হতো যে আপনি আচরণবিধি কেন লঙ্ঘন করছেন, এই ফতোয়া আপনি কেন কোট করেছেন। ভোট দেওয়া জায়েজ নাই মানে জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই আর বিএনপি কে ভোট দেওয়া সুন্নাত। কোন পাগল ছাগল ছাড়া এই ফতোয়াকে বিশ্বাস করে? তো দর্শক, আসলে এটা হচ্ছে মির্জা ফখরুল একজন অর্থনীতিবিদ, একজন সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র সিটিজেন। তিনি যখন নির্বাচনী রাজনীতিতে প্রচারণায় এই ফতোয়া হাবিজাবি এইসব বিষয় যখন মুখ্য করে তোলেন, বুঝতে হবে যে তাদের কাছে আর কোনো ক্যাপিটাল নাই, জামাতের বিরুদ্ধে বলার মতো কিছু নাই বলে এই ফতোয়ার মতো ফালতু বিষয় তিনি নিয়ে এসেছেন নির্বাচনী প্রচারণায়। নইলে এটা বিএনপির অ্যাটলিস্ট আনার কথা না। এটা ওই যে ছাত্র দলের আবিদের মতো শাস্ত্রা টাইপের কিছু ছেলে পেলে, ওরা এইসব ফতোয়া টতোয়া নিয়ে কথা বলতে পারে। কিন্তু মির্জা ফখরুলের সময় আছে এইসব, মির্জা ফখরুলের যে দৃষ্টিভঙ্গি রাজনীতিতে, ধর্মীয় এইসব ফতোয়াবাজি, এর একদম স্ট্রংলি হি ইজ ডেড এগেইনস্ট অফ দিস। তার তো এটা করার কথা না, কিন্তু তিনি এখন পীর সাহেব চরমনের উদাহরণ দিচ্ছেন, তিনি বাবুসিটি হুজুরের রেফারেন্স দিচ্ছেন, জামাতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, আবার আরো অনেক কিছু। জামাতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে, এই ফতোয়া মির্জা ফখরুল নিজে দিচ্ছেন। তো এগুলো হচ্ছে প্রমাণ যে আসলে বিএনপি, মির্জা ফখরুলদের কোনো রাজনীতি নাই। রাজনীতি থাকলে এই ধরনের ফালতু বিষয় নিয়ে তারা কথা বলতেন না, তারা পলিসিগত বিষয় নিয়ে কথা বলতেন। তো দর্শক, আসলে জামাতের বিরুদ্ধে বিএনপি চরমনাই ঐক্য অনেক আগেই হয়েছিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর মাত্র 2 দিন, 12 তারিখ, সারাদিন আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে, যথেষ্ট সাহসিকতার পরিচয় দিতে হবে, যথেষ্ট ঝুঁকির ভিতরে থাকতে হবে, নিজেদেরকে প্রচন্ড ঝুঁকির ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। যে যতটুকু ঝুঁকি নিতে পারবেন, সেই ঝুঁকি অনুযায়ী কিন্তু নিজের ফলটুকু ঘরে তুলতে পারবেন। কারণ এই নির্বাচনে চোখ বন্ধ করে থাকার কোনো সুযোগ নেই। দেখছেন যে চারিদিকে অস্ত্র উদ্ধার চলছে। যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এদের ঘর থেকে অস্ত্রের কারখানা আবিষ্কার করছে, অস্ত্রের গুদাম তো আবিষ্কার করছে। বানিয়ে বলছি না, এই যে দেখুন ভিডিওটা। খুঁজো তো, চোখের ভিতরে খুঁজো। স্যার এসো, দেখো আইসো। স্যার একটা কোথাও আছে
কোন ম্যাগাজিন আছে? ঠিক আছে। পাইছো? ম্যাগাজিনটা খুলো, কয়টা আছে করো। এই ভিডিওটা কোথাকার? গতকাল সাভারের ছাত্র দলের কেন্দ্রীয় একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদের ঘর থেকে এটা উদ্ধার করা হয়েছে। এরকম শুধু এক নাহিদ নয়, বাংলাদেশের আনাচে কানাচে এরকম হাজার হাজার নাহিদ এই অস্ত্রের কারখানা নিয়ে বসে আছে। এই অস্ত্রগুলো কোথা থেকে আসছে জানেন আপনারা? অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া গেছে এই অস্ত্রগুলো আসছে সীমান্তের ওপার থেকে, অর্থাৎ ভারত এখানে সরাসরি অস্ত্র পাঠাচ্ছে কার হাতে? বিএনপির নেতাকর্মীদের হাতে। কারণ কি বিএনপি নেতাকর্মীদের হাতে অস্ত্র পাঠানোর কারণ কি সেটি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন। বিএনপি মাজায় গামছা বেঁধে লেগেছে, তারা এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ভারতের কাছে এই মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনবে, বাংলাদেশে ফিরিয়ে আনবে, সমস্ত বিচার টিচার এসব কিচ্ছু আর হবে না। এই ভরসা পেয়েই কিন্তু ভারত বিএনপিকে শেখ হাসিনাকে যেরকম সহযোগিতা করেছিল সেই ধরনের সহযোগিতা করতে প্রস্তুত হয়েছে। ভারত আগে শেখ হাসিনার পক্ষে ওকালতি করেছিল না, নির্বাচনের ব্যাপারে বলতো যে নির্বাচন তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা যেরকম খুশি চালাক, আমাদের এখানে কোনো কথা নেই। কিন্তু এখন আবার বারবার তারা বলছে শেখ হাসিনাকে নাও, ওকে খেলতে নাও, ওকে খেলতে নাও। আর এটা বিএনপি গ্রহণ করেছে। বিএনপি কে কথা বলেছে বারবার যে আওয়ামী লীগ না হলে পরে তোমরা খেলবা কার সাথে? জামাতের সাথে তোমরা খেলবা, জামাতের সাথে কি তোমাদের খেলা উচিত হবে? এটি বুঝাইছে। আর ভারতপন্থী আমাদের দেশের যারা বিএনপি আছে এরা ওইটা বুঝেছে, বুঝে এখন তারা জামাতকে এখান থেকে মাইনাস করতে চাচ্ছে। মানে জামাতের সাথে তাদের বসতেও এখন কষ্ট। হ্যাঁ, জামাত এত অচ্যুত হয়ে গেছে। বানিয়ে বলছি না, এই যে শাহেদ আলম, বিরানি আলম, তারপরে ডক্টর জাহেদ, এগুলো কারা? সব ভারতীয় প্রোডাক্ট। জামাত আমির যখন তারেক রহমানকে ডিবেটের আহ্বান জানালেন তখন ডক্টর জাহেদ এখানে কি কুযুক্তি দিয়েছে আপনারা কি শুনেছেন? শুনেছেন নিশ্চয়। সে বলছে জামাত আমির আহ্বান জানিয়েছে তারেক রহমানের, উনি আহ্বান জানালেই কি তার সাথে বসতে হবে? তারেক রহমান কি জামাতের মতো এরকম একটা দলের সাথে বসার সুযোগ দিবেন? তাকে স্পেস দিবেন? জামাতকে কাছে বসে তাকে যাতে তুলবেন? তারেক রহমানের পাশে বসার যোগ্যতা জামাত আমিরের আছে? তারেক রহমানের কাছে উনি বসতে পারলেই তো উনি বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে গেলেন। চিন্তা করতে পেরেছেন? তিনি ফরিদপুরে গিয়ে বললেন যে এখানে সয়াবিন চাষ হয়। কুমিল্লায় যে বলছেন যে এখানে ইপিজেড করব, অলরেডি সেখানে আছে। চট্টগ্রামে গিয়ে বলছেন যে এখানে বাণিজ্যিক রাজধানী করব, যেটা অলরেডি বাণিজ্যিক রাজধানী। তো এই যে কিছু অপ্রাসঙ্গিক মানে কথা বলে ফেলেছেন বলে তিনি যথেষ্ট ট্রলের শিকার হচ্ছেন। এখন আজ নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে তিনি না জানি কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বলেন যে এখানে আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে এটা অন্যরকম একটা জিনিস। এরকম জিনিস বাংলাদেশের রাজনীতিতে খুব দরকার। এই ছেলেকে যদি আমরা সংসদে না নিতে পারি তাহলে বাংলাদেশের সংসদ প্রাণবন্ত থাকবে না। তো যাই হোক, তো এই যে তারেক রহমান যে এই যে অপ্রাসঙ্গিক কথাগুলো বলে ফেলেছেন, এইগুলো জামাত আমির তো নিয়ে আসতেন ডিবেটের ভিতরে। তারপরে দ্বিতীয় যে কাজটা করতেন, তিনি ভবিষ্যৎ প্ল্যান বলতেন, কি করতে চাই এই জনগণকে, আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাই, ভবিষ্যতের গল্প বলতেন। তারেক রহমানের কাছে আপাতত ভবিষ্যতের কোনো গল্প নাই, তার কাছে শুধু আছে একটা গল্প। তিনি এবং তার দলের লোকজন শুধু বলছেন যে তোমরা দয়া করে তোমাদের দুহাই, তোমাদের পায়ে পড়ি, 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখো। এতটুকু, 12 তারিখ পর্যন্ত তার প্ল্যান হচ্ছে, 12 তারিখ পর্যন্ত।
তো 12 তারিখের পরে আপনি চাঁদাবাজি বন্ধ রাখবেন, তাহলে 12 তারিখের পরে গিয়ে কি মাল কোষা দিয়ে লাগবেন? আপনার দল কি মাল কোষা দিয়ে লাগবে? যাই হোক, তো এই যে অবস্থা যখন তখন চারিদিকে যখন এই অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অস্ত্রের গুদাম সহ হাজার হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলো ওই যে আগেই বলেছি যে ওই ভারত ওই পার থেকে পাঠিয়ে দিয়েছে এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। তাহলে তারা কিন্তু দুইটা ভাবে কাজ করছে। এক হচ্ছে ধর্মীয় সম্প্রদায়কে লাগিয়ে দিয়েছে জামাতের বিরুদ্ধে, সেটা হচ্ছে চরমোনাই এবং এই বাবুনগরী, আর মাঠে শক্তি প্রদর্শন করে পেশি শক্তি দিয়ে লাগিয়ে রেখেছে হচ্ছে বিএনপিকে। সীমান্তের ওপার থেকে অস্ত্রগুলো পাঠিয়ে দিয়ে তাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। হাজার হাজার অস্ত্র উদ্ধার হয়েছে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই এত অস্ত্র হঠাৎ করে বিএনপির কাছ থেকে কোথায় থেকে আসলো? এই অস্ত্রগুলো শেখ হাসিনা থাকা অবস্থায় ছিল না? এই মাত্র কয়েকদিনের ভিতরে এত অস্ত্র উদ্ধার হচ্ছে। তো যাই হোক, এটা একটা ভালো খবর। তো এই ভালো খবরের ভিতরেই আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে, এই কারণে যে এখানে হয়তো যারা অস্ত্র উদ্ধার করছে তারা আপনাদেরকে এই দিকে দৃষ্টি আবদ্ধ রেখে তলে তলে অন্য কোনো কিছু করে ফেললো, যদিও আমরা এটা বিশ্বাস করি না। কারণ এই সেনাবাহিনীর ভিতরে এখন দেশপ্রেমিক সেনাবাহিনীর অভাব নেই, অল্প মুষ্টিমেয় কয়েকজন ছাড়া। সরকারের ভিতরে কিছু সাবেক আমলা আছে, শেখ হাসিনার আমলের আমলা, এইগুলো চরম দুষ্টু এবং আগা গোড়া আপাদমস্তক এরা দুর্নীতিপরায়ণ। এরা চাচ্ছে, এবং শেখ হাসিনা যে সমস্ত ছাত্রলীগ যুবলীগের প্রশিক্ষিত ক্যাডারদেরকে এইখানে ঢুকিয়ে গেছে, পুলিশে, সেনাবাহিনীতে, ডিজিএফআইয়ে বা আমলাদের বিভিন্ন জায়গায় যেখানে যাদেরকে ঢুকিয়েছে, তারা এখানে চাচ্ছে বিএনপিকে যেভাবেই হোক ক্ষমতায় আনতে। কিন্তু মাঠের চিত্র ভিন্ন। মাঠ আবার বলছে বিএনপি আউট, জামাত ইন। তার মানে নির্বাচন যদি হয়, জামাত নিঃসন্দেহে 230 থেকে 40টা আসন জামাত পেয়ে যাবে, এই জোট। তো এইটা তো তাদের কাছে এই জরিপ আছে, এটা ঠেকানোর জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। তাহলে এমন হতে পারে যে অস্ত্র উদ্ধার করছে, এইটা আপনাদেরকে বুঝিয়ে ভিতরে ভিতরে কাজ করে ফেলবে। আর বর্তমান যে সিইসি, প্রধান নির্বাচন কমিশনার, ইনি কিন্তু প্রচন্ডভাবে পক্ষপাত দুষ্ট একজন মানুষ। ওনার কাছে সুষ্ঠু নির্বাচন কোনো মতো অবস্থায় আশা করা যায় না। এখন আপনারা যদি চাপে ফেলে তাকে বাধ্য না করেন, তাহলে কিন্তু উনি এলোমেলো করে ফেলবে। তার প্রথম পদক্ষেপ কিন্তু আজ নিয়েছিলেন। কি নিয়েছিলেন? উনি ঘোষণা করে দিলেন না যে কেন্দ্রের 400 গজের ভিতরে কেউ ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। তার মানে কি? কেন্দ্রে যদি কেউ 400 গজের ভিতরে ফোন নিয়ে প্রবেশ না করতে পারে, তাহলে ওই কেন্দ্রের ভিতরে যত আকাম কুকাম হবে, যাতে কোনো প্রমাণ না থাকে, বিনা বাধায় যাতে ওনার আকামগুলো করতে পারে। কারণ কি? এই মোবাইলের উপরে ওনার এত আক্রোশ কেন? আক্রোশ আছে কারণ মেইন স্ট্রিমের মিডিয়া সব অলরেডি বিক্রি হয়ে গেছে। প্রত্যেকেই একেবারে চাটতে চাটতে পায়ের জুতা খুলে ফেলছে। শেখ হাসিনাকে যেরকম চাটতো, এখন এদেরকে একেবারে পুরা বিক্রি হয়ে গেছে, এগুলো মেরুদণ্ডহীন। কিন্তু এই মজো সাংবাদিক অর্থাৎ মোবাইল জার্নালিস্ট, এদেরকে কিন্তু কিনতে পারে নাই। এরা যার কাছে যা শোনে হুবহু ওইটাই তারা প্রচার করে। তো এইটার কাছে মেইন স্ট্রিমের মিডিয়া মার খেয়ে যাচ্ছে, তারাই বাটপারি করতে পারছে না। তাহলে এদেরকে কি করে থামাতে হবে? এইবার সিইসি কে বললেন যে শোনেন, আমরা কিন্তু আর কিছু করতে পারছি না, কারণ মাঠে লক্ষ লক্ষ মোবাইল সাংবাদিক আছে, এরা কিন্তু প্রকৃত সত্যটা তুলে ধরে, যার কারণে আমরা ওই চুরি জামালি বাটপারি করতে গেলেও ওইটা ধরা পড়ে যাই। তো আপনি ওদেরকে থামান। তখন ওই যে বললেন যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো সাথে সাথে নাহিদ ইসলাম, জামাত ইসলামের আমির, হুঙ্কার দিলেন এটা কোনো মতো অবস্থায় মেনে নেওয়া হবে না। পরে অবশ্য ওইটা উইথড্র করে নিছে ইসি। তার মানে কিন্তু টেস্ট করতে চাচ্ছিল, ঠিক আছে, টেস্ট করতে চাচ্ছিল। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা লক্ষ্য করেছি বিএনপি এখানে নীরব ভূমিকা পালন করেছে, কোনো কথা বলে নেই। তার মানে তাদের পরামর্শেই এটা হয়েছে যে যাতে মোবাইল এখানে না যায়। মোবাইলে তাদের ব্যাপক ভয়, কারণ এই যে মেসাকার অবস্থা, সারা দেশে নারীদের যে লাঞ্ছিত করেছে। শফিকুল ইসলাম মাসুদ যেটা ক্যান্ডিডেট, সেখানে একজন গর্ভবতী মেয়েকে পেটের উপর লাথি মেরেছে।
এটা চিন্তা করতে পারেন? মা বোনেরা যে সিদ্ধান্ত কি খামাখা নিয়েছে, এদেশের 99% মা বোন সিদ্ধান্ত নিয়েছে তারা জামাত ইসলামকে ভোট দেবে। তাদের এই ব্রুটালিটি তারা দেখেছে সারা দেশে। এটা কিন্তু এই মোবাইল সাংবাদিকদের কল্যাণে সম্ভব হয়েছে। সুতরাং আপনাদের আরো একটু সজাগ থাকতে হবে, তাহলে এটা কিন্তু তাদের ইসির পরিকল্পনা কিন্তু ভেস্তে গেল। এটা তারা চেয়েছিল যে এটা দিয়েই আকামটা করবে, তো এই পরিকল্পনা যেহেতু ভেস্তে গেল, তাহলে কিন্তু তারা ভিতরে ভিতরে গোপনে গোপনে আরো যে গুডু করবে না, এটা কিন্তু বিশ্বাস করা যায় না। সুতরাং আপনারা একেবারে নিশ্চিন্তায় নির্ভাবনায় থাকেন না, চোখ কান খোলা রেখে আপনাদের প্রয়োজনে মোবাইলে 30 জিবি 40 জিবি 50 জিবি করে ডাটা রাখবেন, সারা দিন ধরে লাইভ করবেন, লাইভে থাকবেন, যেন একটা শুজ পরার শব্দও যাতে বাদ না যায়। সুতরাং দাঁতে কামড় দিয়ে পড়ে থাকেন। ভোট কেন্দ্র দখল যদি রোধ করতে পারেন, ভোট ছিনতাই ভোট ডাকাতি যদি রোধ করতে পারেন, বিজয় নিয়ে ঘরে ফিরবেন আপনারা ইনশাআল্লাহ।